गुड इवनिंग लिविंग उइथ मिलिते सबाइके स्वागत। होपफुली सबाई भालो आछो, सुस्थ आछो, बेधे बेधे आछो। आमी एखन एकटुखानी बसलाम जास्ट तोमादेर आमार छेले मेडिकल आपडेट देওয়ার জন্য। ভেবেছিলাম লাইভ করে বলবো যেভাবে আমার ভালোবাসার মানুষরা আমার বাড়িতে আসছেন, তো তাদেরকে তো কোনো মতে উপেক্ষা করা যায় না। তারা আমার ছেলেকে ভালোবেসে আসছে, ওকে এই অঞ্চলে সবাই ভীষণ ভীষণ ভালোবাসে, প্লাস আমার আত্মীয় স্বজন তো ভালোবাসেই। ক্রমাগত ফোন আসছে, হ্যাঁ না এটার লাইভ করার একদমই টাইম নয়, কারণ প্রত্যেকের সঙ্গে আমাকে অ্যাটেন্ড করতে হবে, সে ফোন হোক কি আমার বাড়িতেই যারা আসছে। যাই হোক, শর্টলি যেটা বলে দিই, আমার ছেলের হয়েছে ইনগ্রোন টোনেলস। এটা একটা জন্মগত রোগ, জন্মগত মানে এটা নতুন করে কারোর হয় না। হ্যাঁ, এটা জন্মগত একটা ত্রুটি, মানুষের বিভিন্ন রকম ত্রুটি থাকে, ওর এটাই একটা ত্রুটিটা হলো যে পায়ের যে মানে বুড়ো আঙুল, সে বুড়ো আঙুলের নখটা কিছুতেই সোজা যায় না। যতই আমরা মানে এমন হয় যে ও নিজে নখ কাটে না, ওকে আমরা প্রফেশনাল কাটারকে দিয়ে নিয়ে এসে আমরা নেল কাটারকে দিয়ে এসে আমরা নেল কাটাই, কিন্তু একটু প্রবলেমেটিক নেল বলে ও ভীষণ মাঝে মধ্যে ব্যথা করে বলে আমরা প্রথম ভাবতাম ওটা নখ কুনি মনে হয়, কিন্তু গরম জলে পা ডোবা, নুন জলে পা ডোবা, যেটা আমরা ঘরোয়াভাবে বলে থাকি। কিন্তু এভাবে চলতে চলতে মাসখানেক ধরে ওর খুবই কষ্ট, ব্যথা, এবং লাস্ট 7-10 দিন ধরে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। মানে ঘরের মধ্যে হাঁটছে, ব্লাড পড়ে যাচ্ছে, বা হয়তো ওয়াশরুমে গেছে, ব্লাড পড়ে যাচ্ছে, কিছুটা নিজে মানে ধুয়ে আসছে, এসে বলছে মা ভীষণ বাথরুমে দেখো ব্লাড পড়েছে। তো এইভাবে চলতে পারে না। তো আমরা তখন ডক্টরের অনেক আগে একটা ছোটোখাটো ওটি হয়েছিল যে ডাক্তারের কাছে, এই পায়ের ব্যাপারেই হয়েছিল। তো তাকে আবার আমরা কল করি 4 বছর আগে। তো উনি বললেন নিয়ে আসুন, তো ওকে নিয়ে যাওয়া হয়, শুক্রবারে ওকে নিয়ে যাওয়া হয়। শুক্রবার দেখেই উনি বলেন খুব ইনফেকশন, মানে ছড়িয়ে গেছে দুটো পায়ে, এবং এমন অবস্থার জন্যই ওর জ্বর আসছে। আমি শুক্রবার একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম আমার ছেলের শরীরটা ভালো নেই, জ্বর এসছে, ওটা ইনফেকশনের জন্যই জ্বরটা এসছে। এবং ডক্টর ডিসিশন নিলেন আর নখটা রাখা যাবে না, নখটা পুরো উপড়িয়ে দিতে হবে। শুধু উপড়িয়ে না, এটাকে আর একটা কী বললো, কাটারিয়ান সার্জারি। মোস্টলি আমার ভুল হলেও হতে পারে, এটা একদম নতুন এসছে এই সার্জারিটা। আমি ঠিক হয়তো যদি ভুল বলে থাকি, আমি পরে জেনে নিয়ে আরও একটু ভালো করে বলবো। এরকম কাটারিয়ান কথাটা আছে, এবং আমার প্রোনাউন্সিয়েশনও ভুল হতে পারে বা আমার এক্সপ্লেনেশনও ভুল হলেও হতে পারে। ব্যাপারটা কি সেটা বলে দিচ্ছি। মানুষের যেমন ক্যান্সার হলে রেডিয়েশন দিয়ে জায়গাটা পুড়িয়ে দেয় না, ঠিক সেই জিনিস, জায়গাটাকে পুরো পুড়িয়ে দিয়েছে। নেল উঠিয়ে দিয়ে নেল বার্ড যার ওপর নেলটা প্রতিস্থাপন করা হয়, প্রতিটা মানুষই থাকে, সেই নেল বার্ডের ওপর যেখানে পুনরায় আবার নেল জন্মাবে, সেই বার্ডের বেশ কিছুটা অংশকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে ওই পোড়া অংশে আর জীবনে ও নখ না গজায়। এবার নখটা যখনই গজাবে স্ট্রেট গজায়, যাতে স্ট্রেট হয়। যদি গজায় তবে নখ, ডাক্তার বলছেন যে দুটো আঙুলে নখ না গজানোই ভালো। একটাতে তবুও উনি একটু হলেও নেল রেখেছেন লেফট পায়ে, বা পায়ে, আর রাইট পা যেটা ডান পা বেশি ইনফেক্টেড, সেটা পুরোটা উড়িয়ে দিয়েছে, পুরোটাই পুড়িয়ে দিয়েছে সেলটা। আর আটাতে রেখেছে, ওটা স্টিচ করে দিয়েছে, এমনভাবে স্টিচ করেছে নখটা যাতে সাইডে স্প্রেড করতে হবে, নখটাকে যেন মাংসকে ঠেলে ভেতরে না ঢোকে। ওর তো টেন্ডেন্সি হচ্ছে আমাদের যেমন নখ সামনে বাড়ে, ওর সামনেও বাড়ছে, আবার নখের যে এই যে সাইড দুটো অংশ থাকে না, সেটা ভেতরে চলে যাচ্ছে, ভেতরে গিয়ে বাড়ছে, বেড়ে মাংসটাকে ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিয়ে গলগল করে সেখান দিয়ে রক্ত, পুজ এবং যন্ত্রণা। এবং যখন ইনফেকশনসটা বেশি হয়ে যাচ্ছে, তখন এসে যাচ্ছে ওর জ্বর। যে কোনো জানবেই যে আমাদের মানুষের শরীরে কোনো কিছু ইনফেকশন হলেই কিন্তু জ্বর আসে, ওরও সেটাই হয়েছে, জ্বর। এবং ইউসিনোফিলসটা ওর প্রচণ্ড হাই, ইনফেকশনস আছে বলে ইউসিনোফিলসটাও খুবই হাই আছে। এই হচ্ছে স্ট্যাটাস। ওটি হয়েছে প্রায় 1.5 ঘন্টার উপর ওটি হয়েছে। তারপর বেডে দিয়েছে, বেডে দেওয়ার পর থেকে ও সমানে বলে যাচ্ছে আমার পা ব্যথা করছে। তারপর ডক্টররা প্রচণ্ড ভালো, ওনারা ওয়াচ করছিলেন। তারপর একটা
আনবিয়ারেবল রেস্টলেস পজিশনে চলে যায় আমার ছেলে। সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ডের দিকে আমি শুধু তাকাচ্ছি, ভাবছি না হাজব্যান্ডের না শরীরটা খারাপ করে যায়, কারণ উনি এমনি হাই প্রেশার রুগী, কোনো টেনশন উনি নিতে পারেন, উনি খুব পিসফুল লাইফ লিড করতে ভালোবাসেন। আমার মানে তখন আমার এমন একটা অবস্থা হয়েছে না, এদিকে হাজব্যান্ডের মুখের দিকে তাকাচ্ছে, এদিকে ছেলে বাটাঘাটার মতো চিৎকার করছে, সিস্টাররা সবাই ছিল। 10 মিনিটের মধ্যে 3 রকমের পেনকিলার ওকে অ্যাপ্লাই করা হয়েছে। তার আগে গ্যাসের মেডিসিন দিয়ে কোনো পেনকিলারই কাজ করছিল না। তারপর রেস্টলেস হয়ে যায়, ওই জামা কাপড় ছিঁড়ে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিলো, ছটপট করছিল বেডের মধ্যে। তো ওকে কিছু খেতেও দেওয়া হয়নি, শুধু একটু লিকুইড স্যুপ দেওয়া হয়েছিল ওর এই রেস্টলেসের জন্য। তারপর আবার ওটিতে নিয়ে গিয়ে আবার ব্যান্ডেজ খোলা হয়, আবার খুলে আমার কোনো মেডিসিন হয়তো দিয়েছে, দিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ হয়। দেওয়ার পর এখন সন্ধে 7:39 বাজে, রাত্রি, সন্ধে না সরি রাত্রি 7:39। এখনকার স্ট্যাটাস বাড়িতে নিয়ে এসেছি, ব্যথাটা কম, হাঁটা একদম বারণ। 7 দিন, আগামী 7 দিন টোটাল বেড রেস্ট, সফট খাবার খাবে। আর 2 উইকস পর দেখানো ডাক্তার আশা দিয়েছে যে ভয়ের কিছু নেই, ওটি সাকসেস। আমাদের ওই নেল বার্ডগুলো বা নেলের যে অংশগুলো রক্ত পুরো ভর্তি, ট্রেতে করে এনে দেখিয়েছে কীভাবে ভেতরে ঢুকেছিল, কতখানি অংশ করে ভেতরে ঢুকেছিল। একটা নখ স্টিচ হয়েছে, একটা নখ স্টিচ হয়নি, দুভাবে দুটো পায়ের উনি করেছেন। এই কারণেই করেছেন, একটা পায়ে উনি নখটা মানে পুরোটা ওঠাননি, যেহেতু সেটা পুরো ড্যামেজ হয়নি, পুরোটা ওঠাননি, সাইড দিয়ে কেটে দিয়েছেন, ফাঁকা জায়গাটাকে স্টিচ করে দিয়েছেন। আর একটা নখ পুরো ইনফেক্টেড হয়ে গেছে, সেটাকে পুরোটা উঠিয়ে দিয়ে পুরোটা ওই রেডিয়েশন দেওয়ার মতো পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন প্রচুর মেডিসিন, মানে অ্যাট এ টাইম এইটুকু ছেলে অ্যাট এ টাইম প্রায় খেয়ে উঠে দুপুর লাঞ্চ এবং ডিনারের পর একসাথে 7 থেকে 8 রকম ওষুধ দেওয়া হচ্ছে। একদিন ছাড়া একদিন ড্রেসিং হবে। আজকে তো 2 বার হয়ে গেল, একবার ওটির সময় ড্রেসিং করলো, তারপর আনবিয়ারেবল পেন হয়ে রেস্টলেসে চলে যায়, তখন প্রেশার প্রচণ্ডভাবে বেড়ে যায়। এমনি প্রেশার আজকে ফ্ল্যাকচুয়েট করছিল, তো এখন অবজার্ভ। আর কি বলবো, আর আমার ভালোবাসার মানুষদের আশীর্বাদ আমার ছেলের ওপর আছে, হয়তো বিপদটা কাটিয়ে উঠলাম। আমি সবার কাছে কৃতজ্ঞ, সবাই এইভাবে আমার কাছে মানে আমাকে মনের জোর দিয়েছো। দেখো যখন কেউ মানুষ বিপদে পড়ে না, তখন মানসিক স্ট্রেংথটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটা আমি ভরপুর আমার এই পরিবার থেকে পেয়েছি, যেমন পেয়েছি আত্মীয় স্বজন, আমার দাদা ছাড়া কোন আমার সাথে ছিল আজকে, সেরকম বন্ধু বান্ধব যারা আমার বাড়িতে আসছে, ফোন করছে, সে তো আছেই। প্লাস আমার ইউটিউবে আমার ভালোবাসার অন্তঃস্থল থেকে ভালোবাসার মানুষরা ক্রমাগত আমাকে তাদের মানে আশীর্বাদ আমার ছেলের উপর দিয়েছে। সেই জন্য এই যুদ্ধটা হয়তো জয় করে, হয়তো এখনো হয়তো বলবো 24 ঘন্টাও কাটিনি, 24 ঘন্টা কাটলে কনফার্ম বলবো জয় করে ফিরতে পারলাম। তোমরা এভাবে আমার বিপদে আমার পাশে থেকো, আর কিচ্ছু চাই না, কারণ আপস ডাউন প্রতিটা মানুষের জীবনেই থাকে। এটা আমার ছিল। আমার হাজব্যান্ড নাইটে অফিসেও চলে গেছে, কারণ তাকে আমি এই কারণে অফিসে পাঠিয়ে দিলাম। অফিস থেকে তো ফোন আসেই, তার স্টাফেরা ফোন করছে, তবুও বলছে স্যার আপনি বাড়িতে থাকুন, আপনার ছেলে এরকম। আমি পাঠিয়ে দিলাম এই কারণে যে তুমি ওই পরিবেশে ভালো থাকবে, কারণ যে কোনো অপারেশন বলো, যা কিছু বলো, ব্যথা যন্ত্রণা রাত হলে কিন্তু আবার বাড়বে। এবার ওইটা দেখলেই ও আবার টেনশন করতে শুরু করে দেবে। এমনি প্রেশারের আমি পারবো একা হ্যান্ডেল করতে। ভগবান ঈশ্বরকে কাছে শুধু ডাকি এইরকম মনের জোর যেন আমার আজীবন থাকে, আমি যেন সমস্ত প্রতিকূলতার সাথে এইভাবেই লড়াই করতে পারি। কারণ হাজব্যান্ডকে সুস্থ রাখার জন্য ওকে আমি অফিসে পাঠিয়ে দিলাম নাইটে, এরকম তুমি অফিসে চলে যাও, কোনো কিচ্ছু হবে না। যদি কিছু অসুবিধাও হয় আমি ম্যানেজ করতে পারবো, কারণ তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার সমস্ত কিছুই আমাকে
করে নিয়ে যেতে হবে, তাকে সাপোর্ট নিয়ে যেতে হবে। এই হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন। একেবারেই বেডে শোয়া, এই খাবার দিয়ে এলাম, মানে ভাত টাত কিছুই খেতে পারিনি সেইভাবে, তখন একটা ইরিটেটিং পজিশনে ছিল। বিকেলবেলায় একটু খাবার টাবার দিয়ে এলাম। এই আপডেটটা দিলাম, হয়তো আমি লাইভ করতাম তোমাদের বলার জন্য। তোমাদের এত প্রশ্ন কি হয়েছে আসলে না, আমি কমিউনিটিটা দেওয়ার আগে না 10 বার ভাবলাম, তারপর ভাবলাম আমি তো ইউটিউবটা তো আমার একটা জব, সেই জবে আর এত ভালোবাসার মানুষ আছে, আমার জীবন দিয়ে যখন একটা কিছু যাচ্ছে আমি কেন শেয়ার করবো না, তাই না? আমি যদি আর ফিজিক্যালি কোনো অফিসে থাকতাম সেখানেও তো আমি জানাতাম আজ আমার এই পরিস্থিতি, কি ছুটি নেব কি নেব না, যাই হোক, যেমন আমার হাজব্যান্ড তার অফিসকে জানিয়েছে। তো আমারও এটা কর্মক্ষেত্র, আর কর্মক্ষেত্রে আমার মনে হলো কমিউনিটিতে দিয়ে দেওয়াটা, মানে মেসেজটা ফরওয়ার্ড করা আমার উচিত, সেই জন্যই আমি মেসেজটা দিয়েছি। এবং কিছু পিকচার তুলে আমি দিয়েছি, কারণ ভিডিও করলে আমাকে ওখানে কেউ কিছু বলতো না, কারণ ডক্টরস থেকে যারা আছে সবাই আমাদের খুবই জানাশোনা, কিন্তু ওটা আমার নেচার বিরুদ্ধ, কারণ ওখানে সবাই অসুস্থ মানুষ, শারীরিক নানা রকম ব্যাধি নিয়ে তারা জর্জরিত, ওটা ভিডিও করার জায়গা নয়। আমাকে কেউ হয়তো কিছু বলবে না ডাক্তারের মুখের দিকে তাকিয়ে, কিন্তু অনেকেই কমফোর্টেবল ফিল করবে না, বিভিন্নভাবে বিভিন্ন রকম কষ্টে আছে সবাই শারীরিক, সেই জন্য আমি কোনো ভিডিও করিনি। বসেছিলাম 1.5 ঘন্টা ওটির সামনে বসেছিলাম, তোমাদের কাছে একটা ওটির ছবি দিয়ে আমি 1.5 ঘন্টা ওখানে ওটির সামনে, আমি আমার হাজব্যান্ড দাদা আমরা চুপ করে ওখানে বসেছিলাম। ইজিলি আমি করতে পারতাম কিন্তু আমি করিনি। কত মানুষ এসছে ওই সময় আমার সঙ্গে, মানে নার্সিংহোমে যেহেতু আমাদের জানাশোনা, আমাদের পাশে দাঁড়িয়েছিল যতক্ষণ না ছেলের অপারেশনটা হচ্ছে। যাই হোক, নার্সিংহোমে সবার সাপোর্ট, সবার ভালোবাসা, আত্মীয় স্বজনের সবার ভালোবাসা, আমার ক্লোজ ফ্রেন্ড বন্ধুবান্ধব তাদের ফোন, তাদের ভালোবাসা, এবং অবশ্যই আমার ইউটিউব ফ্যামিলির প্রত্যেকের ভালোবাসায় আমার ছেলে 70% হয়তো একটু ঠিক হয়েছে, বাদ বাকিটা আশা করি ঠিক হয়ে যাবে। 24 ঘন্টা কাটুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যা কষ্টটা পেল সেটা যেন আর রিপিট না হয় ওর জীবনে, আর কারোর যেন এইরকম ব্যাধি না হয়। ডাক্তাররা আমাকে যেমন আজকে একটা কথা বলেছে যে ছোটোবেলা থেকে ওকে নিশ্চয়ই খুব চাপা জুতো পরিয়েছেন, মানে আঙুলগুলো চেপে থাকবে এরকম জুতো পরিয়েছে। হ্যাঁ, দোষ যা হয় সব তো মায়েরই হয়, এটা কিন্তু ঘটনা। আমি না শুধু ভাবলাম, হ্যাঁ জুতোটা তো মনে মনে ভাবলাম আর কি, আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকালাম, আমার ভাবলাম হ্যাঁ জুতোটা আমি একা কিনতে গেছিলাম, ঠিকই তাই। যত দোষ মায়েদের, যত ভালো বাবাদের, এটা একটা কমন নেচার। ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বললো ছোটবেলা থেকে টাইট জুতো পরিয়েছে তার জন্য আজ এই হাল। কিচ্ছু বলার নেই, মাথা পেতে শিখানো, হ্যাঁ সেই আমিই পরিয়েছি জুতোগুলো, যে স্কুলে পড়েছে সেই স্কুল থেকে রেকমেন্ড করা ছিল সেই কোম্পানি, হ্যাঁ সেটা আমি পরিয়ে দিলাম। যাকে আমার হাজব্যান্ড বলো দেখেছো জুতো সব সময় আমি বলি না, পেয়ে গেল পাওয়ার, আমি বলি না যে বড় বড় জুতো পরাতে হবে, তা আমি কি বলেছি দোকানে গিয়ে ছোট ছোট জুতো ছেলেকে পরাও? তা তো নিশ্চয়ই বলিনি। যাই হোক, বলার তো কোনো অসুবিধা নেই, বলছি বলুক, তা বেশি যাতে না বলে ওই জন্য ভাবলাম তুমি নাইট ডিউটি আছে, তুমি অফিস থেকে সকালে ফোন আসছে, তুমি অফিসে যাও, অফিসটা ঠান্ডা মাথায় সামলাও, আমি বাড়িটা ঠান্ডা মাথায় আমি বাড়িটা সামলে নেব। কারণ আমার জন্যই যখন এত প্রবলেম, জুতোটা আমি বানিয়েছি কোম্পানিতে, ওকে জুতোটা এনে আমিই পরিয়েছি, তাহলে সুস্থটা আমি করি, ঠিক কিনা বন্ধুরা বলো তো? এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো, এটা চিরকাল হয়ে যায়, সবার ক্ষেত্রে হয়, মিলিয়ে নেবে বন্ধুরা। খারাপ যা কিছু বাচ্চা সন্তানে খারাপ হবে এই মার জন্য হয়েছে, এই মায়ের জন্যই সন্তানরা খারাপ হয়েছে। কখনো বলতে শুনবে না যে বাবাদের জন্য খারাপ হয়, হারগিজ কেউ বলবে না, ভালোগুলো সব বাবাদের জন্য হয়। এটা চিরাচরিত চলে আসছে, আমার ক্ষেত্রেও ছেলের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম, ভাববো কী করে। যাক, আজ এই পর্যন্ত আপডেটটা দিয়ে গেলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ছেলের সুস্থ দিকে এগোই, আবার কোনো মানে একটা অন্যরকম সিচুয়েশান যদি তৈরি না হয়, আমার ফেভারিট সিচুয়েশান না থাকে, তাহলে ভিডিওস আসবে না, আমি কমিউনিটিতে দিয়ে দেবো।
আর যদি দেখি ফেভারেবল কন্ডিশনে আছে, আমি নিশ্চয়ই ভিডিওস দেব। অনেককে নিয়ে বলার ভিডিও আছে, অনেককে নিয়ে আমার মত বলার আছে, কিন্তু তার জন্য যে মেন্টাল স্টেবিলিটি দরকার, যে পরিবেশটা দরকার, সেটা আমার অ্যাট প্রেজেন্ট আজকে অন্তত নেই। কালকে ফেভারেবল থাকলে আমি ভিডিও নিয়ে আসবো, আসি বা না আসি, যাই করি কমিউনিটিতে দিয়ে দেবো। ওকে, বাই।